আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পেটে ক্ষুধা, তেলের পাম্পে লম্বা লাইন, প্রতিদিন ব্যাংক থেকে লোন করে চলছে সরকার। এই অবস্থায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয় করে ১৪টা বোয়িং বিমান কিংবা একের পর এক সামরিক সরঞ্জাম ক্রয়, ঠিক বুঝতে পারছি না কোন পথে আসলে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের অর্থনৈতিক টানাপোড়েনের ব্যাপারটা এখন ওপেন সিক্রেট, এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। আমি অনেকবার বলেছি, মিডিয়ায় আসছে, এবং গতকাল সংসদের অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তৃতায় বললেন যে তিনি যে সিটটাতে বসে আছেন সেটা খুব উত্তপ্ত আর কি, অনেক হিটেড সিট, এবং তিনি পপুলার কথা বলে, জনপ্রিয় কথা বলে হাততালি চান না। তিনি যেটা সত্যি, যেটা গুরুত্বপূর্ণ, দেশের জন্য ভালো, সেই কাজটা করতে চান। তার এই কথাটি যদি আমরা আমলে নেই এবং বাংলাদেশের দিকে যদি ফিরে তাকাই, তাহলে যেটা বলছিলাম যে অর্থনৈতিক দুরবস্থা দিয়ে শুরু করি, যে বাংলাদেশে তেল নিয়ে যে এলাহি ঘটনাগুলো ঘটে গেল, এমন নয় যে বাংলাদেশে তেল ছিল না। একদিকে দেখা গেছে যে পেট্রোল অকটেন উপচে পড়ছে, সরকারি ডিপোতে রাখার জায়গা নেই। আর একদিকে দেখা যাচ্ছে যে আমাদের তেলের পাম্প গুলোতে সারা দেশব্যাপী লম্বা লাইন, এমনকি 12 থেকে 14 ঘন্টা লাইনে থেকে 20 লিটার বা 1 ট্যাঙ্কি তেল পেয়েছে ড্রাইভাররা। স্পষ্টই বোঝা যায় যে তেলের যে ব্যবস্থাপনা, সেখানে সম্পূর্ণ অদক্ষতার পরিচয় দিয়েছে তারেক রহমানের সরকার। বলা যায় তারা ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস অলরেডি উঠে গেছে। দ্রব্যমূল্যের দাম বেড়েছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, মূল্যস্ফীতি হচ্ছে। তো মানুষ ওভারঅল কিন্তু ভালো নেই। নতুন সরকারের কাছে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো অলরেডি চ্যালেঞ্জড হচ্ছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো এরকম অবস্থায় বাংলাদেশের জন্য কি 14টা বোয়িং বিমান কেনা খুব জরুরি ছিল? কেন এই বিমানগুলো কিনতে হলো? আপনি না বলেছেন যে পপুলার ডিসিশন আপনি নেবেন না, আপনি রিয়েলিস্টিক ডিসিশন নিতে চান। তো বাংলাদেশ বিমানের যারা খোঁজ রাখেন, বাংলাদেশ বিমান বলা যায় এটাও প্রতিষ্ঠান হিসেবে একটা লোকসানি প্রতিষ্ঠান, এবং চরম অব্যবস্থাপনা, চরম দুর্নীতিতে নিমজ্জিত একটা প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠানের আন্ডারে 14টা বোয়িং যোগ দিয়ে তারা কোথায় যাবে? আপনারা, আমি জানি না কতজন বাংলাদেশ বিমানের ইন্টারন্যাশনাল ফ্লাইটসে ট্রাভেল করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল একবার যে আমি মূল কানেক্টিং ফ্লাইট মিস করার ফলে আমাকে সেই থাই এয়ারলাইন্স থেকে একটা অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল, যে লন্ডন থেকে দুবাই, দুবাই থেকে ঢাকা। তো দুবাই থেকে ঢাকা আমাকে বাংলাদেশ বিমানের টিকিট দেওয়া হয়েছিল এবং আমাকে বিজনেস ক্লাস দেওয়া হয়েছিল। আমি জীবনে টুকটাক ট্রাভেল করেছি, কিন্তু প্রথম 2 লাইনকে বিজনেস ক্লাস বলে, এছাড়া আর কোনো ফ্যাসিলিটিস নাই, সেটা আমার জানা ছিল না। তো বাংলাদেশ বিমানের সেই যে আমি যে দূর অবস্থাটা দেখেছিলাম, আমার কাছে মনে হচ্ছে আকাশে মুড়ির টিন, গুলিস্তানে মুড়ির টিন। বাসে চড়ার অভিজ্ঞতা ছাত্র জীবনে ছিল, ঠিক সেই অবস্থা। এবং টয়লেটের অবস্থা নোংরা, তারপরে টাইম মেনটেন করে না। তো এরকম একটা এয়ারলাইন্স, যেটাকে ডেভেলপ করার কোনো চেষ্টা করা হচ্ছে না। বাংলাদেশে ঢাকায় যে টার্মিনাল 3 হয়েছে, সেটা উদ্বোধন করা হচ্ছে না। অথচ এই বাংলাদেশ যদি জিওগ্রাফিক্যালি চিন্তা করেন, আমরা যখন লন্ডন থেকে এই বা ইভেন অস্ট্রেলিয়ার থেকে যখন ব্যাংককে যাই, অনেক দেশে আমরা আশেপাশে যাই, আমরা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে যাই। তো বাংলাদেশে যদি একটা ভালো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থাকতো, তাহলে ন্যাচারালি সেখানে হয়তো দেখা যেত যে এই রিজিওনাল মেইন এয়ারপোর্টটা ঢাকায় হচ্ছে, এবং সেটা মাথায় রেখে টার্মিনাল 3 করা হলো। সেই টার্মিনাল 3 ডক্টর ইউনূস 2 বছরে কোনো কাজই অলমোস্ট করতে দেননি। তো একটা জিনিস আপনি গড়বেন, কিন্তু সেটাকে আপনি চালু করবেন না, অব্যবহৃত ফেলে রাখবেন, তো ন্যাচারালি সেটা নষ্ট হবে। তো এইরকম একটা বিমান বহরে আপনি 14টা বোয়িং বিমান এমন সময় যোগ করলেন যখন আপনার নিজের খাওয়ার টাকা নাই। মানে আপনার খাওয়ার টাকা নাই, কিন্তু আপনি ঋণ করে ঘি খাবেন, এটা কেমন কথা? এখন আপনি বলবেন যে
এটা তো এই সরকারের কিছু করার নাই, এটা ইউনূস নির্বাচনের আগে একটা বাণিজ্য চুক্তি করে গেছে, সেই বাণিজ্য চুক্তির আন্ডারে আপনি এটা কিনতে বাধ্য। সাংসদ রুমিন ফারহানা সংসদে বলেছেন যে এই বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত, কারণ এটার অনেক ফ্লজ আছে কিনা, এবং প্রয়োজনে এই বাণিজ্য চুক্তি কিন্তু বাতিল করা যায়। বিশ্বের অনেক দেশ আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেছে, কিন্তু পরবর্তীতে তারা এই চুক্তিগুলো বাতিল করেছে, কারণ এই চুক্তিতে নিজের দেশের স্বার্থ সংরক্ষিত হয়নি। এই যে বাংলাদেশের সাথে যে বাণিজ্য চুক্তিটা হয়েছে, আমাদের ট্যারিফ দেওয়ার কথা ছিল 35%, সেখানে এই বাণিজ্য চুক্তির কারণে এখন আমরা ট্যারিফ দিব 34%, 1% কমেছে। কিন্তু এই 1% কমাতে গিয়ে আমরা এটাকে কি বাণিজ্য চুক্তি বলবো নাকি গোলামির চুক্তি বলবো, দাসত্বের চুক্তি বলবো? বাণিজ্য চুক্তি হবে, আমি $10 বিলিয়ন আমেরিকায় পাঠাই, আমেরিকা আমার দেশে $2 বিলিয়ন পাঠায়। তো আমেরিকা বলছে যে এই যে $8 বিলিয়ন বাণিজ্য ঘাটতি, তো তোমার আমেরিকার জিনিসপত্র বেশি বেশি নিতে হবে। ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু আমি কোন জিনিসটা আমেরিকার থেকে নেব যেটা আমার পর্তায় পোষাবে, কিন্তু সেটা না। তা বাণিজ্যের বাইরে এটা কিরকম বাণিজ্য চুক্তি যে আমি কোন দেশ থেকে তেল কিনবো, আমি কোন দেশ থেকে অস্ত্র কিনবো, এটাও আমার আমেরিকা বলে দেবে, এটাও আমেরিকার কাছ থেকে আমার অনুমতি নিতে হবে। এটা আবার কি ধরনের বাণিজ্য চুক্তি? বাণিজ্য চুক্তি হয়েছে, আমি মানলাম যে ফাইন, কিন্তু এই শর্ত দিয়ে আপনি এত হাত পা বেঁধে দিয়েছেন। বাংলাদেশের যে একটা স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, তার সিদ্ধান্ত গ্রহণটাকে আপনি শর্তযুক্ত করে দিচ্ছেন, সে নিজের সিদ্ধান্ত নিতে পারছে না। বাংলাদেশের কাস্টমসে কোন মাল উঠানামা করবে, টোটাল ডেটাটা আমেরিকার হাতে তুলে দিতে হবে। আমেরিকার তৈরি প্রোডাক্ট, সেটা বাংলাদেশে এসে আপনি কিন্তু কোয়ালিটি চেক করতে পারবেন না। আমেরিকায় তৈরি একটা ওষুধ বাংলাদেশে সরাসরি ঢুকে যাবে। বাংলাদেশের যে ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তারা কিন্তু এই আমেরিকান ওষুধ বলে ওটাকে আর কোন রকমের ইন্সপেকশন টেস্ট কিছু করতে পারবে না। তো এটা কিরকম কথা? বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম দেশ। ইউনূস নয় একটা পুতুল ছিল আমেরিকার, কিন্তু বর্তমানে তো তারা দাবি করে তারা একটা নির্বাচিত সংসদ। তাহলে নির্বাচিত সংসদ সদস্য হয়ে এই গোলামি চুক্তি মেনে এই প্রতিকূল অর্থনৈতিক অবস্থার মধ্যে সম্পূর্ণ অপ্রয়োজনীয় এই 14টা বোয়িং কেনা হলো 35,000 টাকার বিনিময়। এর আগের সরকার কিন্তু এয়ারবাস কেনার জন্য একটা কমিটমেন্ট করে গিয়েছিল ফ্রান্স সরকারের সাথে। তো এখন এই ফ্রান্স, ইউকে এরাও কিন্তু এই এয়ারবাস কেনার জন্য একটা প্রেসার ক্রিয়েট করছে, এবং এটা যদি না কেনে বাংলাদেশ, তখন তারাও বাংলাদেশের উপরে ট্যারিফ আরোপ করবে। অর্থাৎ বাংলাদেশ একটা গভীর সমস্যার মধ্যে আটকে গেছে। তো বাণিজ্য চুক্তি নিয়ে বলছিলাম, ঠিক এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, তারাও বেশ নড়ে চড়ে বসেছে। সেনাবাহিনী এখন ড্রোন শনাক্তকরণ এবং জ্যামিং ডিভাইস কিনবে। সেনা মালঞ্চ, এটা হলো একটা কনভেনশন সেন্টার 3 তলা ঢাকা ক্যান্টনমেন্টে। এই সেনা মালঞ্চের ছাদে তারা জ্যামিং ডিভাইস বসাবে। তার মানে তারা, দেখা যাচ্ছে যে তারা আধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে তারা এক ধরনের যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে এটা আমার খুব জানতে ইচ্ছে করে। কিন্তু দেখা গেল যে এই যে ড্রোন যে বসাবে, এই জ্যামিং ডিভাইস বসাবে, এর জন্য চায়নার থেকে প্রশিক্ষক এসেছে। 3 জন প্রশিক্ষক এসে তারা বাংলাদেশ সেনাবাহিনীর অনেককে ট্রেন আপ করেছে। আবার অ্যাট দ্য সেম টাইম আগামীকাল 2রা মে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান বিমান বাহিনীর সাথে একটা সমঝোতা স্বাক্ষরে সই করবে, এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ সই করবে। এর আন্ডারে পাকিস্তান এয়ারফোর্স বাংলাদেশ এয়ারফোর্সের পাইলট এবং টেকনিশিয়ানদের ট্রেন আপ করবে। এছাড়াও এই গতকাল 30শে এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনীর একটা দল আমাদের গাজীপুরে যে মেশিন টুলস ফ্যাক্টরি আছে সেইটা পরিদর্শনে গিয়েছে। অর্থাৎ পাকিস্তানের সাথে যে দহরম মহরমটা শুরু করে দিয়েছিল ইউনূস, সেটা এখনো 12ই ফেব্রুয়ারির মাধ্যমে নির্বাচিত যে সংসদ, সেই নির্বাচন নিয়ে আর কথা বলতে চাই না। সেই সন্ধ্যা রাতের ভোটে নির্বাচিত সংসদ, তারা এখন সেই পাকিস্তানের সাথে মহব্বতটা ইকুয়ালি চালিয়ে যাচ্ছে। তো বাংলাদেশের জন্য এখন প্রায়োরিটি কি? গোয়িং ব্যাক টু তারেক রহমান স্পিচ এগেইন,
যে পপুলার ডিসিশন নেবেন না, আপনি রিয়েলিস্টিক ডিসিশন নেবেন, তো এটা আপনার রিয়েলিস্টিক ডিসিশন। বাংলাদেশটাকে আসলে আপনি বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশটাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? সেই তলাবিহীন ঝুড়ি, সেই ফকিরের দেশ, যে পাকিস্তান নিজে খাইতে পারে না, সৌদি আরবে হজের সময় ভিক্ষা করতে যায়, সেই পাকিস্তানি কি আপনার গন্তব্য হয়েছে আজ? পাকিস্তানের চাইও অধপতিত হতে হবে আপনার বাংলাদেশে? স্বভাবতই এসব দেখে প্রশ্ন জাগে, বাংলাদেশটা আসলে কোথায় যাচ্ছে, এর থেকে উদ্ধারের পথ কি? প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। সুপ্রিয় দর্শক, একটি ভয়ঙ্কর গোয়েন্দা তথ্য শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে। এটি ভারতের একটি কাগজে এসেছে। আপনারা জানেন, ভারতের নয়াদিল্লিতে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হচ্ছে তাকে টার্গেট করে তৈরি হচ্ছে একটি হত্যার ষড়যন্ত্র। এমন একটি গুরুতর গোয়েন্দা তথ্য সামনে এসেছে যা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বর্তমানে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে একটি গোপন বিদেশি অভিযান চলছে। এই চাঞ্চল্যকর সংবাদে তোলপাড় দুনিয়া। নয়াদিল্লি পোস্ট, যে কাগজটির কথা বলছিলাম, নয়াদিল্লি পোস্ট একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানাচ্ছে তুরস্কের শক্তিশালী গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন MIT ভারতে সক্রিয় রয়েছে এবং কথিত অভিযানটিতে যুক্ত রয়েছে। এতে বলা হয়েছে বর্তমানে ভারতে থাকা একজন বাংলাদেশি নাগরিক অভিযানটি বাস্তবায়নের জন্য তুর্কি সংস্থার নির্দেশনায় কাজ করছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রশ্ন হলো, এটি কি সত্যিকারের আন্তর্জাতিক ষড়যন্ত্র নাকি রাজনৈতিক বর্ণনার আরেকটি বিস্ফোরক অধ্যায়? আসসালামু আলাইকুম, স্বাগত লিস্ট নিউজে। সম্মানিত দর্শক, শুরুতেই বললাম আপনাদেরকে যে অভিযোগকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে প্রতিবেদনটি এসেছে সেটি নিয়ে কথা বলছি। এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন তার নাম বলা হচ্ছে মোহাম্মদ জুবায়েদ জিম। তার নাকি বাংলাদেশি পাসপোর্টধারী তিনি। বলা হচ্ছে 2025 সালের 6 জানুয়ারি মেয়াদ উত্তীর্ণ একটি বৈধ ভিসা নিয়ে, এটি আমি বুঝলাম না, মেয়াদ উত্তীর্ণ হলে বৈধ ভিসা কি করে সেই দেশে ভারতে প্রবেশ করতে পারে। বলছে বৈধ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং তখন থেকেই আইনি মর্যাদা ছাড়াই দেশটিতে অবস্থান করছেন। সূত্রগুলো দাবি করেছে জিম কখনো নিজেকে প্রটোকল অফিসার, কখনো বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর এবং অথবা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে পরিচয় দিয়ে থাকেন, যা পুরোপুরি মিথ্যা বলে লিখছে নিউ দিল্লি পোস্ট। প্রতিবেদনে বলা হচ্ছে এই ব্যক্তির সঙ্গে তুরস্কের গোয়েন্দা সংস্থা MITর যোগাযোগ তৈরি হয়েছে তার স্ত্রীর মাধ্যমে। তার স্ত্রী সাম্প্রতিক সময়ে একাধিকবার তুরস্ক সফর করেছেন। এর ভিতরে বিশেষ করে গত বছরের সেপ্টেম্বরের কথা উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে এবং বলা হয়েছে তখন থেকেই শুরু হয়েছে তথ্য বিনিময়ের কথিত এক গোপন চ্যানেল। এতে দাবি করা হয়েছে এরপর থেকেই শেখ হাসিনার ব্যক্তিগত তথ্য, অবস্থান এবং যোগাযোগ নেটওয়ার্ক ট্র্যাক করা হচ্ছে। প্রতিবেদনের সবচেয়ে সংবেদনশীল অংশটি হলো, সূত্রের দাবি অনুযায়ী এই অপারেশনের উদ্দেশ্য শুধু নজরদারি নয়, যেখানে শেখ হাসিনার জীবন নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে, অর্থাৎ তারা যদি সফল হয়, তাহলে দায়ভার যেন অন্য দেশের উপর পড়ে, বিশেষ করে ভারতের উপর দোষ চাপানো যায়। প্রতিবেদনে এইভাবেই এসেছে। এই প্রতিবেদনে অভিযোগ তোলা হয়েছে এই ষড়যন্ত্রে রয়েছে তুরস্কের সাথে পাকিস্তানের কৌশলগত নেটওয়ার্ক, ISIর কথা তারা বলেছে, এবং বাংলাদেশের কিছু পুরনো রাজনৈতিক আদর্শিক গ্রুপ, বিশেষ করে ইসলামী কিছু সংগঠনের কথা বলা হয়েছে, সুনির্দিষ্ট করে নাম নেই। সব মিলিয়ে এক জটিল কাঠামো যেন তৈরি হয়, সেটি আসলে এই পরিকল্পনার উদ্দেশ্য। এছাড়া অভিযোগগুলোর সঙ্গে বাংলাদেশের এমন এক ব্যক্তির সংশ্লিষ্টতার ইঙ্গিত দেওয়া হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে যিনি বেশ ক্ষমতাধর। সূত্রগুলো দাবি করছে একটি চীনা প্রযুক্তি কোম্পানির সঙ্গে কয়েক মিলিয়ন ডলারের টেলিযোগাযোগ চুক্তি সংক্রান্ত আলোচনায় জিমকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা হয়ে থাকতে পারে, যেটা ইতিমধ্যে হয়তো করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন এটা দক্ষিণ এশিয়ার পাওয়ার পলিটিক্সের দীর্ঘ ইতিহাসের অংশ। আমি আসলে ঠিক সঠিকভাবে বলতে পারছি না যে এর গভীরতা কতখানি, কিন্তু যেহেতু শেখ হাসিনাকে নিয়ে কথা উঠেছে, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বা ব্যক্তিগত জানাশোনা থেকে কিছু তথ্য আপনাদেরকে জানাই, আপনারাও জানেন। সেটা হচ্ছে যে নিজের দেশেই শেখ হাসিনা এ পর্যন্ত অসংখ্যবার মৃত্যুর মুখোমুখি হয়েছেন, তাকে হত্যার ষড়যন্ত্র অসংখ্যবার রচিত হয়েছে। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তিনি প্রতিবারই বেঁচে গেছেন। সর্বশেষ 2024 সালের 5 আগস্ট তাকে নৃশংসভাবে হত্যা এবং অপদস্থ করার প্লট তৈরি করেছিল অদৃশ্য ক্ষমতাশালী একটি পক্ষ। তাদের ষড়যন্ত্রের জাল ভেদ করে আবারও শেখ হাসিনা প্রাণে বেঁচে ভারতের দিল্লিতে পৌঁছেছেন এবং 2024-এর 5 আগস্ট থেকে সেখানেই আছেন। এই প্রতিবেদনের বক্তব্য যদি সত্যি হয় বা এমন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে, তাহলে সেটা ভারতের জন্য যথেষ্ট উদ্বেগজনক। কারণ এই ধরনের অপারেশন সাধারণত সীমান্তের বাইরে থেকে নয়, বরং সমাজ, ডিজিটাল নেটওয়ার্ক এবং ব্যক্তিগত লেভেলে কাজ করে। একটা ইন্টারনাল সার্কেল তৈরি করে তার মাধ্যমে কাজটি হয়। অভিযোগ পাওয়া গেছে তুরস্কের গোয়েন্দা সংস্থা, পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশে ঐতিহাসিক শিকড় থাকা ইসলামপন্থী নেটওয়ার্কগুলো মিলে একটি জোট গড়ে তুলেছে। ফলে এগুলো হুট করে শনাক্ত করা কঠিন এবং সহজে প্রমাণ করা সম্ভব নয়। যদিও শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে সর্বোচ্চ নিরাপত্তায় একজন গুরুত্বপূর্ণ সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন বলেই আমরা বিভিন্ন সময়ে গণমাধ্যমের বরাতে জেনেছি। ভারত সরকার তার নিরাপত্তায় ন্যূনতম ফাঁকফোকর রাখেনি বলেও একাধিক সূত্র জানিয়েছে। কিন্তু এরকম একটি স্পর্শকাতর, সংবেদনশীল এবং ভয়াবহ সংবাদ ভারতেরই একটি কাগজে, নিউ দিল্লি পোস্টের কথা আপনাদেরকে বলেছি, এই কাগজে আসার পর থেকেই ভারতের গোয়েন্দা পরিমণ্ডলেও তোলপাড় শুরু হয়েছে। তারা জানিয়েছে যে ভারতের নিরাপত্তা সংস্থা এনআইএ ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি একটি সংগঠিত আন্তর্জাতিক ষড়যন্ত্র, যেটা সংগঠিত হতে যাচ্ছে বা চেষ্টা করা হচ্ছে? সত্যি এখানে তুরস্ক এবং পাকিস্তানের যোগসূত্র রয়েছে, নাকি বিভিন্ন আলাদা আলাদা ঘটনার একত্রিত কোনো ভিন্ন ব্যাখ্যা এটি, নাকি ভিন্ন কোনো ন্যারেটিভ প্রচারের কৌশল? আসলে এটি বোঝা মুশকিল, কারণ এখনো পর্যন্ত পুরো বিষয়টি মূলত সোর্স বেসড এলিগেশন, উৎস ভিত্তিক অভিযোগ, এবং সেটি একটি কাগজের প্রতিবেদন থেকে আমরা পেয়েছি, যার ইন্ডিপেন্ডেন্ট ভেরিফিকেশন প্রকাশ্যে আসেনি বা যাচাই করা হয়নি। কিন্তু একথা সত্য, গত 1 দশকে দক্ষিণ এশিয়ায় তুরস্কের সম্পৃক্ততা অতীতের তুলনায় অনেক গভীর হয়েছে। পাকিস্তানের সাথে রাজনৈতিক জোট, ইসলামপন্থী সংগঠনগুলোর সাথে যোগাযোগ এবং বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বহুমাত্রিক কৌশল এখানে তৈরি হয়েছে বলে এই প্রতিবেদনে বলা হচ্ছে। এর পেছনে কতটা কূটনীতি, কতটা বাণিজ্য আর কতটা রাজনৈতিক, আদর্শিক এবং গোপন উদ্দেশ্য, তার সুষ্ঠু তদন্ত এবং প্রমাণ ছাড়া বলা কঠিন। যদি সত্যি কোনো নেটওয়ার্ক এখানে থেকে থাকে, তাহলে সেটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির গভীর কোনো সূত্র হতে পারে। এনআইএ জিনকে অনুসরণ করছে বলে পত্রিকাটি লিখেছে, অর্থাৎ ভারতীয় কর্তৃপক্ষ এই অভিযোগকে বা সন্দেহকে বৃহত্তর নিরাপত্তা কাঠামোর অংশ হিসেবে বিবেচনা করছে। তবে তারা বলেছে, পত্রিকাটি বলেছে, আধুনিক গোয়েন্দা হুমকি শুধু সামরিক স্থাপনা বা সরকারি দপ্তরেই সীমাবদ্ধ হয় না, এগুলো বিভিন্ন সম্প্রদায়, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অনানুষ্ঠানিক নেটওয়ার্ক পর্যন্ত বিস্তৃত হয়। আসলে একটি অদৃশ্য নেটওয়ার্ক নিয়ে বা একটি অভিযোগ নিয়ে খুব বেশি বিশ্লেষণ করা কঠিন, এমনকি সমীচীন নয়। তবু বিষয়টি গুরুত্ব অনুধাবন করে যাকে ঘিরে সংবাদটি, সে কারণেই তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা প্রত্যাশা করব বাংলাদেশের বা ভারতের বা আন্তর্জাতিক যে কোনো সংস্থা, গোয়েন্দা সংস্থা বিষয়টির গভীরে প্রবেশ করবে এবং এর সত্য তুলে আনবে। আমরা শুধু এটুকুই বলতে পারি
মিথ্যা প্রমাণিত হোক এসব অভিযোগ এবং সুদীর্ঘ নেক হায়াত লাভ করুন শেখ হাসিনা। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।